লেখিকা বর্ষা ঘোষের অপয়া। বিয়ে হওয়ার ২ বছর যেতে না যেতেই আমার ছেলেটাকে এভাবে চলে যেতে হলো। সব তোমার জন্য। তুমি একটা অপয়া মেয়ে। তোমাকে আর আমি এই বাড়িতে রাখতে পারবো না। কথাগুলো বেশ রাগে বলে উঠলেন রেণুকা দেবী। শাশুড়ির কথা শুনে টুম্পার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। কাঁদতে কাঁদতেই সে বলল, এমন কথা বলছেন কেন মা? আমি কোথায় যাব? আমার এই ছোট্ট ছেলেটার বয়স মাত্র ২ বছর। ওকে নিয়ে আমি কোথায় যাব বলুন? তাছাড়া এটা তো আমার স্বামীর ভিটে। এই বাড়ির সঙ্গে আমার স্বামীরও তো অধিকার ছিল। তাহলে আমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাব? টুম্পার কথা শেষ হওয়ার আগেই তার দেওর সুরাজ ঘরে ঢুকতে ঢুকতে বলল, কিসের অধিকার দেখাচ্ছ তুমি? দাদা যখন আর আমাদের মধ্যে নেই, তখন এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। তোমার নিজের ব্যবস্থা তোমাকেই করতে হবে। কথাগুলো শুনে টুম্পা যেন একেবারে ভেঙে পড়ল। তোমরা আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? আমি তো এই বাড়িরই বউ, আর আমার সন্তানও তো তোমাদের বাড়িরই বংশধর। আমার এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করতে তোমাদের একটুও বিবেকে বাজছে না? কিন্তু সেদিন টুম্পার কান্না কারো মন গলাতে পারেনি। অথচ একদিন এই সংসারটাই ছিল তার কাছে ভালোবাসার ঠিকানা। কিভাবে সেই সংসার এতটা বদলে গেল তা জানতে হলে ফিরে যেতে হবে কয়েক বছর আগের সেই দিনগুলিতে। মনোজ ছিল রেণুকা দেবীর বড় ছেলে। কৃষিকাজ করেই কোনো মতে সংসার চালাতেন তার বাবা। 2 ছেলে মনোজ আর সুরাজ। অভাবের সংসার হলেও বাবা মা অনেক কষ্ট করে 2 ছেলেকেই পড়াশোনা করিয়েছিলেন। মনোজ বিএ পাশ করেছিল, কিন্তু বহু চেষ্টা করেও কোনো চাকরি জোটাতে পারেনি। একদিন তার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন, আর কতদিন বসে বসে খাবি? পড়াশোনা করেছিস ভালো কথা, কিন্তু চাকরি যখন পাচ্ছিস না, তখন যে কোনো একটা কাজ করে সংসারের খরচে হাত লাগাতে হবে। বাবার কথা শুনে মনোজ আর কোনো উপায় না পেয়ে একটা টোটো ভাড়া নিল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত টোটো চালিয়ে যা রোজগার করত, তার একটা অংশ সংসারে দিয়ে দিত। কলেজে পড়ার সময় মনোজের সঙ্গে টুম্পার পরিচয় হয়েছিল। ধীরে ধীরে সেই পরিচয় ভালোবাসায় পরিণত হয়। টুম্পাও ছিল অত্যন্ত সাধারণ গরিব পরিবারের মেয়ে। তার বাবা কৃষি কাজ করতেন। মেয়েকে বিয়ে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তাদের খুব একটা ছিল না। একদিন টুম্পার বাবা মা যখন তার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করলেন, তখন টুম্পা মনোজকে জানিয়ে দিল, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। মনোজও টুম্পাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। একদিন সাহস করে নিজের মাকে সব কথা জানালো সে। কিন্তু রেণুকা দেবী প্রথমেই প্রশ্ন করলেন, মেয়ের বাড়ি থেকে কি কি দিতে পারবে? মনোজ একটু থেমে বলল, মা, ওরা খুব গরিব। ওর বাবা চাষবাস করেন, তেমন কিছু দেওয়ার সামর্থ্য ওদের নেই। রেণুকা দেবীর মুখটা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। আমি ভেবেছিলাম 2 ছেলের বিয়ে দেব, ভালো করে পণ নেব, সেই টাকা দিয়ে এই বাড়ির ছাদটা পাকা করব। কতদিন ধরে স্বপ্ন দেখছি, আর তুই বলছিস মেয়ের বাড়ি থেকে কিছুই দিতে পারবে না? মনোজ শান্ত গলায় বলল, মা, টাকা পয়সা দিয়ে তো মানুষকে বিচার করা যায় না। টুম্পা খুব ভালো মেয়ে। রেণুকা দেবী সাফ জানিয়ে দিলেন, যে মেয়ে কিছু দিতে পারবে না, সেই বিয়ে আমি কোনো দিন মেনে নেব না। মায়ের আপত্তি দেখে মনোজ বুঝতে পারল এই বিয়ে কোনোভাবেই সহজে সম্ভব নয়। অবশেষে এক রাতে টুম্পাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল মনোজ। একটি মন্দিরে গিয়ে তারা বিয়ে করলো। বিয়ের পর টুম্পাকে নিয়ে যখন মনোজ বাড়ির উঠোনে এসে দাঁড়ালো, তখন থেকে শুরু হলো রেণুকা দেবীর কটাক্ষ। মনোজ, আমি তোকে বলেছিলাম এই মেয়েকে আমি কোনোদিন মেনে নেব না, তারপরও বিয়ে করে নিয়ে এলি। মনে রাখিস, তোর বউয়ের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না, তোকেই ওর ভরণ পোষণ করতে হবে। মনোজ মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করে সব সামলে নেব মা। পরদিন থেকে টুম্পা বুঝতে পারলো এই বাড়িতে তাকে আপন করে নেওয়ার কেউ নেই। মনোজ সকালবেলা টোটো নিয়ে বেরিয়ে যেত। সেই সুযোগে রেণুকা দেবী টুম্পার সঙ্গে নানা কারণে খারাপ ব্যবহার করতেন। সংসারের
প্রায় সমস্ত কাজই টুম্পাকে করতে হতো। কাজ করতে করতে রেণুকা দেবী প্রায়ই বলতে থাকতেন, ভেবেছিলাম ছেলের বিয়ে দেব, বেশ কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে বাড়ির ছাদটা পাকা করব। আমার সেই আশাটাও পূরণ হতে দিল না আমার ছেলে, কপালটাই খারাপ। টুম্পা সব শুনেও কোনো উত্তর দিত না, চোখের জল মুছে নীরবে নিজের কাজ করে যেত। সকাল 10টা নাগাদ টোটো নিয়ে বেরিয়ে যেত মনোজ, ফিরতো রাত 10টার দিকে। দুপুরে একবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করত। যতটুকু রোজগার করত তার বেশিরভাগটাই সংসারের জন্য দিয়ে দিত। তবুও রেণুকা দেবীর অভিযোগের শেষ ছিল না। একদিন তিনি বললেন, তোর বউ এসেছে সংসারে, সংসারে আরেকটা পেট বেড়েছে, এই সামান্য টাকায় কি আর সংসার চলে? মনোজ তখন চুপ করেছিল, কিন্তু টুম্পা স্বামীকে সাহস দিয়ে বলেছিল, তুমি এত চিন্তা করছো কেন? বিয়ের আগে আমি কয়েকজনকে টিউশন পড়াতাম, আবার টিউশন পড়ানো শুরু করব, সংসারে কিছুটা হলেও সাহায্য করতে পারবো। সেদিন থেকে শুরু হলো স্বামী স্ত্রীর কঠিন জীবন সংগ্রাম। দুজনেই নিজেদের মতো করে সংসারটাকে টেনে নিয়ে যেতে লাগলো। কয়েক মাস পর টুম্পা জানতে পারলো সে মা হতে চলেছে। খবরটা শুনে মনোজের মুখে আনন্দের হাসি ফুটে উঠলেও রেণুকা দেবীর মুখে তেমন কোনো আনন্দ দেখা গেল না। বরং তিনি বললেন, সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে আবার বাচ্চা। টুম্পা কোনো উত্তর দিল না। সে শুধু নিজের পেটের সন্তানের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই আসিস বাবা, তোকে নিয়েই আমি সব কষ্ট সহ্য করে নেব। শোবার সঙ্গে সঙ্গে টুম্পার সন্তান পৃথিবীর আলো দেখল। ছোট্ট ছেলেকে ঘিরে মনোজের সংসারে যেন নতুন আনন্দ এসেছিল। এদিকে রেণুকা দেবীর ছোট ছেলে সুরাজ একটি ছোট কোম্পানিতে চাকরি করত। তার বেতন মনোজের রোজগারের তুলনায় কিছুটা বেশি ছিল, তাই রেণুকা দেবী ছোট ছেলে সুরাজকে একটু বেশি গুরুত্ব দিতেন। সময় গড়িয়ে গেল, সুরাজেরও বিয়ে হয়ে গেল। টুম্পার ছেলের বয়স যখন 2 বছর, তখন সংসারটা বেশ ভালোই চলছিল। টুম্পা আবার নিয়মিত টিউশন পড়ানো শুরু করেছিল। মনোজও প্রতিদিন টোটো চালিয়ে সংসারের খরচ চালাচ্ছিল। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তাদের সংসারে একে অপরের প্রতি ভালোবাসাটুকু ছিল। কিন্তু তারা জানতো না, ভাগ্য তাদের জন্য আরো বড় এক পরীক্ষা নিয়ে অপেক্ষা করছে। সেদিনও প্রতিদিনের মতো মনোজ টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে প্রায় 10টা বাজে। রাস্তার মোড়ে টোটো নিয়ে বাড়ি ফিরছিল মনোজ। হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি এসে তার টোটোতে ধাক্কা মারল। মুহূর্তের মধ্যেই সবকিছু ওলট পালট হয়ে গেল। পাড়ার লোকজন ছুটে এসে মনোজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল। খবর পেয়ে টুম্পা ছুটে গেল হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকের মুখ থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর কথাটা, আমরা দুঃখিত, আর কিছু করার নেই। এক মুহূর্তে টুম্পার পৃথিবীটা যেন থেমে গেল। স্বামীকে হারিয়ে সে যখন হাসপাতালের মেঝেতে বসে হাহাকার করে কাঁদছিল, তখন তার পাশে ছিল না কেউ, মাত্র তার বাবা মা ছাড়া। শুধু বুকের মধ্যে জড়িয়ে থাকা ছোট্ট ছেলেটাই যেন তাকে বাঁচার কারণ মনে করিয়ে দিচ্ছিল। কঠিন সময় টুম্পা কাউকে পাশে পায়নি, এমনকি মনোজের শেষকৃত্যের কাজ টুম্পাকেই করতে হয়েছে। সুরাজও স্পষ্ট জানিয়ে দিল, আমি এর বেশি খরচ দিতে পারবো না। সেই কঠিন সময়েও রেণুকা দেবী বারবার বলতে লাগলেন, বিয়ে হয়ে আসার পর থেকে আমার ছেলের ওপর কুনজর দিয়েছে, তাই তো আমার ছেলেটা অসময়ে চলে গেল। টুম্পা নির্বাক হয়ে শুনত। স্বামীকে হারানোর যন্ত্রণা একদিকে, আর শাশুড়ির অপবাদ অন্যদিকে। 2 দিক থেকে যেন সে ভেঙে পড়ছিল। সামান্য কিছু টাকা টুম্পার হাতে দিয়ে সে বলল, বাকিটা তোমাকেই দেখতে হবে। টুম্পা বুঝতে পারল, স্বামীকে হারানোর পর তার বাস্তব জীবনটা আরও কঠিন হয়ে গেছে। তবু ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করত। প্রতিদিন রাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করত, ভগবান আমাকে শক্তি দাও, আমার ছেলেটার জন্য আমাকে বাঁচতেই হবে। এভাবেই কেটে গেল 2 মাস। তারপর একদিন রেণুকা দেবী টুম্পাকে ডেকে স্পষ্ট জানিয়ে দিলেন, তোমাকে আর এই বাড়িতে রাখা সম্ভব নয়, তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাও। টুম্পা যেন আকাশ থেকে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, মা, আমি কোথায় যাব?
আমার তো আর কেউ নেই। এই বাড়িটাই তো আমার স্বামীর বাড়ি। আমার স্বামী এই বাড়ির ছেলে ছিল, আমার ছেলেও তো এই পরিবারেরই সন্তান। তাহলে আমরা কোথায় যাব? কিন্তু সুরাজ এবং তার স্ত্রী এবার আরও কঠোর হয়ে উঠল। কে দিয়েছে তোমাকে অধিকার? দাদা যখন নেই, তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। টুম্পা হাত জোর করে বলল, আমি কারো বোঝা হতে চাই না, শুধু আমার স্বামীর বাড়িতে আমার সন্তানকে নিয়ে একটু আশ্রয় চাই। কিন্তু তার কান্না কারো হৃদয় নরম করল না। রেণুকা দেবীর মনেও কোথাও একটা মায়া ছিল। তবুও ছোট ছেলে আর ছোট বউয়ের কথার বিরুদ্ধে গেলে যদি শেষ বয়সে তারা তাকে দেখাশোনা না করে, সেই ভয়েই তিনি শেষ পর্যন্ত নিজের মন শক্ত করে ফেললেন। আর সেই কারণেই একদিন নিজের স্বামীর ভিটে থেকে কোলে 2 বছরের সন্তানকে নিয়ে চোখে অশ্রু আর বুক ভরা অসহায়তা নিয়ে টুম্পাকে বেরিয়ে যেতে হলো। সামনে কি আছে তা সে জানে না। বাসনগুলো মাজা হয়ে গেলে জামাকাপড়গুলো কেচে ফেলবেন। একটা কাজ করতে আপনার 3-4 ঘন্টা সময় লাগে। একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে পারেন না? কথাগুলো বেশ জোর গলাতেই বলে উঠল উর্মি। উর্মি সুরাজের স্ত্রী। টুম্পা শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর গত 6 মাসে যেন এই বাড়ির মানুষগুলোর আসল রূপটাই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। একটু কাঁদো কাঁদো গলায় রেণুকা দেবী বললেন, করছি মা, আমারও তো বয়স হয়েছে। এই বয়সে আর আগের মতো তাড়াতাড়ি কাজ করে উঠতে পারি না। তবু আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ শেষ করে দেব। উর্মি ঠোঁট বাঁকিয়ে বলল, করবেন না তো কি করবেন? শুধু বসে বসে খাবেন? কথাটা শুনে রেণুকা দেবী আর কিছু বললেন না। মাথা নিচু করে নিজের কাজে মন দিলেন। টুম্পা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর প্রথম কয়েকটা মাস সুরাজ আর উর্মি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করলেও 6 মাস যেতে না যেতেই তাদের আচরণ পুরোপুরি বদলে গেল। একদিন সুরাজ স্পষ্ট জানিয়ে দিল, মা, তোমার ওষুধের খরচ আমি আর দিতে পারবো না। রেণুকা দেবী অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, কেন রে বাবা? আমি তো এখন আর এই বয়সে কোনো কাজ ঠিকমতো করতে পারবো না। প্রেশারের ওষুধ না খেলে আমার শরীর খারাপ করে। সুরাজ নির্বিকারভাবে বলল, নিজের শরীর ঠিক রাখার চেষ্টা করো। কাল থেকে বাড়ির কাজে হাত লাগাবে। তুমি যদি সংসারের কাজে সাহায্য করো তবেই তোমার ওষুধের খরচ চালানো হবে। ছেলের মুখে এমন কথা শুনে রেণুকা দেবীর বুকটা কেঁপে উঠেছিল। তবু তিনি কোনো প্রতিবাদ করেননি। সেদিন রাতে সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর নিজের ঘরে ঢুকলেন রেণুকা দেবী। জানালার বাইরে তখন পূর্ণিমার চাঁদ। হালকা বাতাস এসে তার মুখ ছুঁয়ে যাচ্ছিল। চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মনে মনে বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দিস। আমি খুব ভুল করেছি। মেয়েটাকে আমি নিজে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তখনও বুঝিনি আমি নিজের ঘর থেকে সুখটাকে বের করে দিচ্ছি। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখের জল আর থামল না। পরদিন সকালেই রেণুকা দেবীর শরীরে প্রচণ্ড জ্বর এলো, কিন্তু সে জ্বরের কথা জানার মতো কেউ ছিল না। সকাল 7টা বাজতে না বাজতেই উর্মির চিৎকারে গোটা বাড়ি মাথায় উঠল। এ বাড়ি থেকে কেউ নেই? সকাল হয়ে গেল অথচ এখনো 1 কাপ চা পেলাম না। রেণুকা দেবী জ্বরের ঘোরে কোনো রকমে বিছানা থেকে উঠে বাইরে এলেন। কি হয়েছে বৌমা? উর্মির আগে বলল। কি হয়েছে মানে? ঘড়ির দিকে তাকিয়ে দেখেছেন 7টা বেজে গেছে, এখনো 1 কাপ চা পেলাম না। তার উপর আপনার ছেলে অফিসে যাবে, আপনি তো সকালে রান্না করে রাখবেন। তা আপনি এখনো বিছানায় শুয়ে আছেন কেন? রেণুকা দেবী দুর্বল গলায় বললেন, মা, মনে হয় আমার জ্বর এসেছে। শরীরটা ভীষণ খারাপ লাগছে, উঠতেই পারছিলাম না। তুমি যাও, আমি তোমার চা বানিয়ে দিচ্ছি। আর চেষ্টা করছি সুরাজের অফিসে যাওয়ার জন্য ভাত আর একটা তরকারিও রান্না করে দিতে। উর্মি বিরক্ত হয়ে বলল, যা করবেন তাড়াতাড়ি করুন। রেণুকা দেবী আর কোনো কথা বললেন না। অতি কষ্টে রান্নাঘরে গিয়ে প্রথমে উর্মির জন্য চা বানিয়ে তার ঘরে দিয়ে এলেন। তারপর আবার রান্নাঘরে ফিরে দুপুরে রান্না বসালেন। শরীর তখনও কাঁপছে, মাথাটা ভার হয়ে আছে। মাঝে মাঝে চোখের সামনে অন্ধকার দেখছে। তবুও ছেলের কথা ভেবে তিনি রান্না করতে থাকলেন। অনেক কষ্টে রান্না শেষ করে রেণুকা দেবী উর্মির ঘরের সামনে এসে দাঁড়ালেন। মা, সকাল থেকে জ্বর এসেছে। ভেবেছিলাম একটু পর কমে যাবে, কিন্তু এখন তো আরো বেশি কষ্ট হচ্ছে। তোমার কাছে কোনো ওষুধ থাকলে একটু দেবে?
উর্মি মুখ ঘুরিয়ে বলল, দেখুন, শরীর খারাপ হলে ওষুধ আর ডাক্তার নিয়ে পড়ে থাকলে তো হবে না। দিন দিন সংসারে খরচ বেড়েই চলেছে, তার ওপর আবার দুদিন ছাড়া যদি আপনি শরীর খারাপ বাঁধিয়ে বসেন, তাহলে তো আর কিছু বলার নেই। রেণুকা দেবী চুপ করে গেলেন, আর কিছু বললেন না। নিজের ঘরে ফিরে এসে বিছানায় শুয়ে পড়লেন। সেদিন দুপুরে তার আর কিছু খাওয়া হলো না। শরীর এতটাই খারাপ ছিল যে খাবারের দিকে তাকাতেও ইচ্ছে করছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির কেউ একবারও এসে জিজ্ঞেস করলো না, মা তুমি কিছু খেয়েছো? ঘটনাটা এখান থেকে 6 মাস আগে ফিরিয়ে নিয়ে যাই। সেদিন রেণুকা দেবী ছেলে সুরাজ ও সুরাজের স্ত্রী টুম্পাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। টুম্পা অনেক বোঝানোর চেষ্টা করেছিল, মা আমি কাজ করব, মাসে যতটুকু পারি উপার্জন করব, সংসারের খরচে কিছু টাকা দেব, শুধু আমাকে এই বাড়িতে থাকতে দিন। কিন্তু রেণুকা দেবী সেদিন কোনো কথাই শুনতে চাননি। শেষ পর্যন্ত টুম্পাকে ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল। সন্ধ্যার সময় টুম্পা যখন নিজের বাবা মায়ের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো, তখন তাকে দেখে তার বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে তারা বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই বড় কিছু ঘটেছে। ঘরের ভেতরে নিয়ে গিয়ে সব কথা শোনার পর টুম্পার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ মা, আমাদের তো এই একটাই ঘর, এখানে থাকতে তোর অসুবিধা হবে না তো? টুম্পা মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, কোনো অসুবিধা হবে না মা, আমি শুধু আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে চাই। সেদিন থেকে শুরু হলো টুম্পার নতুন লড়াই। কয়েকটা টিউশন পেল সে, কিন্তু তাতে সংসার চালানো সম্ভব হচ্ছিল না। এরপর একদিন যে বাড়িতে টিউশন পড়াতে যেত, সেই বাড়ির মালিক টুম্পাকে বললেন, তুমি যদি চাও, আমাদের বাড়ির একজন বয়স্ক মানুষ আছেন, তার দেখাশোনা করার জন্য একজন দরকার। তুমি যদি কাজটা করো, তাহলে তোমাকে মাসিক কিছু টাকা দেওয়া হবে। টুম্পা এক মুহূর্ত ভাবল না, আমি এই কাজটা করব। এরপর থেকে টিউশন, অন্যের বাড়িতে রান্নার কাজ, কখনো অসুস্থ বৃদ্ধ মানুষের দেখাশোনা, যে কাজ পেয়েছে সেটা করেছে টুম্পা। কষ্ট হয়েছে, অপমানও সহ্য করতে হয়েছে, কিন্তু কাউকে দোষ দেয়নি সে। অল্প অল্প করে টাকা জমাতে শুরু করলো। তারপর সেই টাকা দিয়ে ধীরে ধীরে একটি মেকআপ আর্টিস্টের কোর্সে ভর্তি হলো। তার একটাই স্বপ্ন ছিল একদিন নিজের পায়ে দাঁড়াবে, ভালো উপার্জন করবে, নিজের ছেলেকে ভালো স্কুলে পড়াবে, আর কোনোদিন যেন ছেলেকে কারো সামনে হাত পাততে না হয়। টুম্পার জীবনের এই কঠিন সময়ে বাবা মা ছাড়া আর কেউ পাশে ছিল না। তবুও সে মনে মনে বলেছিল, আমার ভাগ্যে যত কষ্টই থাকুক আমি সেটা মেনে নেব, কিন্তু আমার ছেলের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেব না। এইভাবেই দিনের পর দিন লড়াই করে চলেছিল টুম্পা। একদিন মেকআপ আর্টিস্টের কাজের জন্য রাস্তায় বেরিয়েছিল সে। সেদিন প্রচণ্ড রোদ। রাস্তার একপাশে হঠাৎ টুম্পার চোখ পড়ল এক বৃদ্ধ মহিলার দিকে। বৃদ্ধা রাস্তার ধারে বসে ভিক্ষে করছিলেন। এত প্রখর রোদে একজন বয়স্ক মানুষকে এভাবে বসে থাকতে দেখে টুম্পার খুব খারাপ লাগলো। সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, আপনি এত রোদের মধ্যে এখানে বসে আছেন কেন? বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুলে তাকালেন, কাপা গলায় বললেন, আজ 3 দিন ধরে কিছু খাইনি মা, আমাকে যদি একটু খাবার কিনে দেওয়ার মতো টাকা দিতে পারো। টুম্পার বুকটা কেঁপে উঠল। নিজের ব্যাগ থেকে মানি ব্যাগ বের করে 100 টাকার একটি নোট বের করলো সে। এই নিন মা। টাকাটা বৃদ্ধার হাতে দিতে গিয়েই হঠাৎ বৃদ্ধা টুম্পার মুখের দিকে ভালো করে তাকালেন, আর ঠিক সেই মুহূর্তেই বৃদ্ধার চোখ দুটো বড় হয়ে গেল। টুম্পাও তার মুখের দিকে তাকিয়ে যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল, কারণ সেই মুখটা তার একেবারেই অপরিচিত নয়, বরং সেই মুখের সঙ্গে জড়িয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় কষ্ট, অপমান আর এক অসমাপ্ত সম্পর্কের স্মৃতি। টুম্পার হাত থেকে 100 টাকার নোটটা মাটিতে পড়ে গেল। সে বিস্ময়ে কাপা গলায় শুধু বলল, আপনি এখানে? বৃদ্ধা মহিলাটিকে, টুম্পাকে দেখে তিনি এতটা চমকে গেলেন কেন? আর এই ঘটনার সঙ্গে রেণুকা দেবীর জীবনের কি সম্পর্ক রয়েছে? বেরিয়ে যান এই ঘর থেকে, এই ঘরে আর আপনার থাকা হবে না।
কথাটা বেশ জোর গলাতেই বলে উঠল উর্মি। রেণুকা দেবী কাঁদতে কাঁদতে বৌমার দিকে তাকিয়ে বললেন, কোথায় যাব বৌমা? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। উর্মি মুখ ঘুরিয়ে বলল, কোথায় যাবেন সেটা জেনে আমার কি লাভ? দুদিন পর পর শুধু শরীর খারাপের নাটক করে চলেছেন, আবার পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে আমাদের নামে নালিশ করছেন। রেণুকা দেবী দুহাত জোর করে বললেন, আমি কিছু বলিনি বৌমা, বিশ্বাস করো আমি কাউকে কিছু বলিনি। শ্যামলী আমাকে জিজ্ঞেস করছিল, তাই হয়তো আমার শরীর খারাপ দেখে তোমার কাছে এসে কথাগুলো বলেছে। আমি তোমার নামে কিছু বলিনি। কিন্তু উর্মির রাগ তখন আর থামার নয়। রেণুকা দেবী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, বয়সের ভারে শরীর ভেঙে পড়েছিল, অথচ নিয়মিত চিকিৎসা তো দূরের কথা, ঠিকমতো ওষুধও জুটত না তার। একদিন প্রতিবেশী শ্যামলী দেবী রেণুকা দেবীর সঙ্গে দেখা করতে এলেন। বৃদ্ধার শরীরের অবস্থা দেখে তার মনটা খারাপ হয়ে গেল। তিনি সরাসরি উর্মির কাছে গিয়ে বললেন, মা, তোমার শাশুড়ির শরীর তো একেবারেই ভালো নেই, একবার ডাক্তার দেখাও। তোমরা ছেলে বৌমা, যদি এই সময় না দেখো তাহলে কে দেখবে? কথাগুলো শুনেই উর্মির মুখ কালো হয়ে গেল। সে তীক্ষ্ণ গলায় বলল, মায়ের প্রতি যদি আপনার এতই দরদ হয় তাহলে আপনি সঙ্গে করে নিয়ে যান না। আমাদের সংসারের ব্যাপারে এত মাথা ঘামানোর দরকার নেই। শ্যামলী দেবী আর কোনো কথা বললেন না, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কিন্তু সেই ঘটনার পর থেকে বাড়িতে অশান্তি যেন আরও বেড়ে গেল। উর্মি মনে মনে ঠিক করে ফেলল, এই বৃদ্ধাকে আর কোনোভাবেই সে বাড়িতে রাখবে না। এরপর একদিন সকালে সুরাজ অফিসের কাজে বাইরে থাকার সুযোগে উর্মি রেণুকা দেবীকে বাড়ি থেকে বের করে দিল। বৃদ্ধা অনেক কাকুতি মিনতি করেও বৌমার মন গলাতে পারলেন না। শেষ পর্যন্ত চোখের জল মুছতে মুছতে তিনি বাড়ির সদর দরজা পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালেন। নিজের ছেলের বাড়ি থেকেও আজ তার যাওয়ার জায়গা নেই। সুরাজ তখন বাইরে ছিল, আর মায়ের প্রতি তার দায়িত্ববোধ যেন অনেক আগেই কোথাও হারিয়ে গিয়েছিল। স্ত্রী যা বলতো সে সেটাই মেনে নিত। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস। রেণুকা দেবীর জীবনে শুরু হলো এক কঠিন অধ্যায়। একদিন নয়, দুদিন নয়, প্রায় 6 মাস ধরে তিনি কখনো ফুটপাতে, কখনো মন্দিরের বারান্দায়, কখনো কোনো দোকানের সামনে বসে দিন কাটাতে লাগলেন। কখনো কেউ খাবার দিলে খেতেন, না দিলে উপোস করেই থাকতেন। অন্যদিকে টুম্পা নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছিল। কঠোর পরিশ্রম করে সে নিজের পায়ে দাঁড়িয়েছিল। একসময় যে মেয়েটাকে সংসারের অশান্তির জন্য অপয়া বলে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই টুম্পাই আজ নিজের পরিশ্রমে সম্মানের সঙ্গে জীবন কাটাচ্ছিল। একদিন মেকআপের কাজ সেরে বাড়ি ফিরছিল টুম্পা। রাস্তার পাশে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখে তার মায়া হলো। কাছে গিয়ে সে ব্যাগ থেকে 100 টাকার একটি নোট বের করে বৃদ্ধার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা নিন। কথাটা বলেই বৃদ্ধার মুখের দিকে তাকাতেই টুম্পার বুকটা যেন ধক করে উঠল। চোখের সামনে অন্ধকার নেমে আসার মতো অবস্থা হলো তার। এ যে তার শাশুড়ি রেণুকা দেবী। টুম্পা অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, মা, আপনি এখানে? রেণুকা দেবীও টুম্পাকে চিনতে পেরে আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি টুম্পার দুহাত শক্ত করে ধরে কান্নায় ভেঙে পড়লেন। জানিস মা, কতদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এদিক ওদিক ঘুরি, কেউ একটু খাবার দেয়, কেউ দেয় না, কখনো না খেয়েও থাকতে হয়। টুম্পার চোখে জল চলে এলো। সে আর কোনো প্রশ্ন করল না, সঙ্গে সঙ্গে রেণুকা দেবীকে নিজের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছে প্রথমে পাখা চালিয়ে দিল, 1 গ্লাস জল এগিয়ে দিয়ে বলল, আপনি আগে জল খান, আমি খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর খাবার এনে নিজের হাতে রেণুকা দেবীকে খাওয়ালো টুম্পা। দীর্ঘদিন পর পেট ভরে খাবার খেয়ে বৃদ্ধার চোখে মুখে যেন একটু শান্তি ফিরে এলো। খাওয়া শেষ হলে টুম্পা ধীরে ধীরে জিজ্ঞেস করলো, মা, আপনার এমন অবস্থা হলো কিভাবে? এতদিন কোথায় ছিলেন? এই প্রচণ্ড রোদের মধ্যে রাস্তার পাশে বসেছিলেন কেন? রেণুকা দেবী মাথা নিচু করে ধীরে ধীরে সব কথা খুলে বললেন। কিভাবে উর্মি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিভাবে 6 মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন, কিভাবে নিজের ছেলের কাছ থেকেও কোনো সাহায্য পাননি। সব কিছু।
সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল টুম্পা। তারপর শান্ত গলায় বলল, আপনি ভয় পাবেন না মা, আপনি আর কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। রেণুকা দেবী কথাটা শুনে কেঁদে ফেললেন। তিনি টুম্পার পা দুটো ধরে ক্ষমা চাইতে গেলেন। টুম্পার সঙ্গে সঙ্গে তাকে উঠে দাঁড় করিয়ে বলল, এ আপনি কি করছেন? আপনি আমার মা হয়ে সন্তানের পায়ে হাত দিচ্ছেন। রেণুকা দেবী কাঁদতে কাঁদতে বললেন, আমি যে পাপ করেছি মা, তার কোনো ক্ষমা নেই। তুই যখন অসহায় ছিলি তখন আমি তোকে নিজের বাড়িতে একটুও জায়গা দিইনি। অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি। মা, আমাকে ক্ষমা করে দে। টুম্পা কিছুক্ষণ নীরব থেকে বলল, আমার ভাগ্যে যা ছিল তাই ঘটেছে মা। সেই কষ্ট আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি কঠোর পরিশ্রম করেছি, সৎ থেকেছি, আর নিজের পায়ে দাঁড়িয়েছি। তাই অতীতের সেই অন্ধকার দিনগুলো আমি মনে রাখতে চাই না। একটু থেমে টুম্পা আবারও বলল, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, সেটাই অনেক বড় কথা। কিন্তু যারা আমার অসহায়তার সুযোগ নিয়েছিল আর আজ আপনার অসহায়তার সুযোগ নিয়ে আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তাদের অন্যায় এবার আর মেনে নেওয়া যায় না। রেণুকা দেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন। টুম্পা বলল, আমি তখনও চুপ করেছিলাম কারণ আমি ভাবতাম অশান্তি বাড়িয়ে কী লাভ। নিজের সম্মানটুকু নিয়ে সরে গিয়েছিলাম। কিন্তু একজন বৃদ্ধ মানুষকে দিনের পর দিন না খাইয়ে, চিকিৎসা না করিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলে সেখানে আর চুপ করে থাকা যায় না। দুদিন পর রেণুকা দেবীকে সঙ্গে নিয়ে টুম্পা স্থানীয় থানায় গেল। সুরাজ ও উর্মির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল সে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করল। এরপর সুরাজ ও উর্মিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং রেণুকা দেবীর ওপর দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হলো। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ালো। দীর্ঘ আইনি লড়াইয়ের পর রেণুকা দেবী ন্যায় বিচার পেলেন। তার পৈতৃক বাড়ির অধিকারও তিনি ফিরে পেলেন। অন্যায়ের শাস্তি হিসেবে সুরাজ ও উর্মিকেও জেল খাটতে হলো। সেদিন রেণুকা দেবী নিজের ছেলের দিকে তাকিয়ে শুধু বলেছিলেন, তুই আমার সন্তান হয়েও আমার মায়ের মর্যাদা রাখিসনি, তাই আজ থেকে তুই আমার কাছে ত্যায্য পুত্র। কথাটা বলতে গিয়ে তার বুক ফেটে যাচ্ছিল, তবু অন্যায়ের সামনে আর মাথা নত করেননি তিনি। রেণুকা দেবী নিজের পুরনো ভিটেতে ফিরে এলেন। টুম্পা নিয়মিত তার কাছে যেত, তার দেখাশোনা করত। তবে নিজের কাজের কারণে সে সেখানে থাকতো না। নিজের কঠোর পরিশ্রমে যে বাড়িটি সে তৈরি করেছিল, সেখানে নিজের জীবন নিয়ে থাকত। সময়ের সঙ্গে রেণুকা দেবীর জীবনে টুম্পাই হয়ে উঠল সবচেয়ে বড় অবলম্বন। যে মেয়েটাকে একদিন সবাই অপয়া বলে দূরে সরিয়ে দিয়েছিল, সেই মেয়েটি শেষ পর্যন্ত একজন অসহায় বৃদ্ধ মায়ের আশ্রয় হয়ে দাঁড়ালো। রেণুকা দেবী প্রায়ই ভাবতেন, জন্মের সম্পর্কই সব নয়। কখনো কখনো রক্তের সম্পর্কের মানুষই সবচেয়ে বড় আঘাত দেয়। আর যাকে আমরা একদিন ভুল বুঝে দূরে সরিয়ে দিই, সেই মানুষটি একদিন বিপদের সময় হাত বাড়িয়ে দেয়। টুম্পার জীবনের কষ্ট তাকে প্রতিশোধ পরায়ণ করেনি, বরং আরও মানবিক করে তুলেছিল। আর রেণুকা দেবী বুঝেছিলেন, অন্যায় করে হয়তো কিছুদিন সুখে থাকা যায়, কিন্তু অন্যায়ের পরিণতি থেকে চিরকাল পালিয়ে থাকা যায় না। সময় একদিন না একদিন সব হিসাব বুঝিয়ে দেয়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।